প্রিন্স আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। অবশ্যই ইরান বিষয়ে আলোচনা হবে। ইরানে যে হামলা, সাম্রাজ্যবাদী শক্তি ইসরায়েল এবং মার্কিন হামলা, তার পরিপ্রেক্ষিতে আমাদের সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, সে বিষয়ে একটু আলোচনা করব। তার আগে একটু আপনার কাছে জানতে চাই যে পুলিশ হত্যা তদন্ত নিয়ে যা কিছু হচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিলেন, পাল্টা বক্তব্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যে তিনি এই বিষয়ে কিছু বলেননি, তিনি জুলাই চার্টারের কথা বলছেন। আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে যে জুলাই সনদে আসলে পুলিশ হত্যা তদন্তের বিষয়ে আহ, কিছু তো ছিলই না, কিন্তু এই দায় মুক্তি নিয়ে কিছু ছিল কিনা। দায় মুক্তি আইনটা যদিও পরবর্তীতে আহ প্রজ্ঞাপনা করে দেওয়া হয়েছে, আসলে এই বিষয়টি কি ছিল আপনাদের মধ্যে আলোচনা যখন ঐক্যমত্য কমিশনের বৈঠকগুলো চলছিল? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি যে বিষয়টা তুলে ধরলেন এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি এই জন্য মনে করি। কারণ গতকাল রাতে আমি দেখলাম যে এটা নিয়ে আসলে সরকারি দলের মধ্যেই আহ, আমি বলবো বিভ্রান্তি বা সুস্পষ্ট বক্তব্যটা নাই, কিন্তু সুস্পষ্ট বক্তব্যটা জরুরি। আমি সে কথা একটু পরে আসি। আহ ঐক্যমত্যের আলোচনায় এই বিষয়টি সাধারণভাবে আলোচিত হয়েছে, কিন্তু আমি যতটুকু ওই সময়ের সাথে ছিলাম বুঝেছি, তার একটা বিষয় ছিল যে জুলাইয়ে যে গণ অভ্যুত্থান একটা সংগঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থান যাতে করে আফোর্ড করতে পারি, তার জন্য যেটা করার সেটাই করি। এর বাইরে অন্য কোনো বিষয়ে আলোচনা হয়নি, বিশেষ করে দায় মুক্তির বিষয়টা। কারণ দায় মুক্তির বিষয়টা আমরা প্রথম থেকে যে কোনো বিষয় দায় মুক্তির বিরোধিতা করে আসছি। কারণ আমরা যদি লক্ষ্য হয় আইনের শাসন, সেটি তো স্বাভাবিক। দায় মুক্তি দিয়ে কখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না। এবং আপনি কমিউনিস্ট পার্টি এবং বাম জোটের ওই সময়কালে বিবৃতিগুলো যদি দেখেন তাহলে দেখবেন আমরা ঘটনার পরপরই যে কোনো দায় মুক্তির বিরোধিতা করেছি, এবং জুলাইয়ে সংগঠিত হত্যাকাণ্ড সহ পরবর্তীতে থানা লুট, হত্যাকাণ্ড সহ সকল হত্যাকাণ্ডের বিচার ওই সময় থেকে দাবি করে আসছে। এবং এর বাইরে এখন যে কথাটা হচ্ছে, যতটুকু আমি দেখলাম তাতে করে আমার একটা প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে, আমি সুস্পষ্ট কোনো বক্তব্য তারা কি বলতে চান এটা আসলে বুঝতে পারিনি। তবে আমার কাছে মনে হয়েছে তারা বিষয়টিকে প্রথমে এড়িয়ে যেতে চাচ্ছেন বলে আমার কাছে মনে হয়েছে। দ্বিতীয়ত মনে হচ্ছে যে তারা এইটা নিয়ে মেলা ঘাটাঘাটি হয়তো বা করতে চান না কোনো বিশেষ গোষ্ঠীকে খুশি করার জন্য। কিন্তু আমি এটা পরিষ্কার করে বলে দিই, আমাদের বুঝতে হচ্ছে, যদি প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের জন্য যা যা করা, সেই কাজটি যদি এই সরকার না করেন, এ দায় কিন্তু এই সরকারের উপরে পড়বে এবং আইনের শাসন বাধাগ্রস্ত হবে। এবং সরকার কারোর মন রক্ষার জন্য যদি এ ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে তার আইনের শাসন প্রতিষ্ঠার কাছ থেকে পিছু হটেন, তাহলে মনে রাখতে হবে একসময় এ ধরনের পিছু হটতে হটতে তাদেরকে একটা গুরুতর সংকটের মুখে পড়তে হবে, যা দেশের জন্য কল্যাণকর হবে না, দল হিসেবেও তাদের জন্য কোনো সুখবর বয়ে আনবে বলে আমি মনে করি না। আমি আরেকটু ক্লিয়ারিফাই ক্লিয়ারিফাই করার চেষ্টা করি আপনার মাধ্যমে দর্শকদের। এটি হচ্ছে যে প্রথমে বেশ কিছু গণমাধ্যমে এলো যে পুলিশ হত্যা তদন্ত হবে, পুলিশের ভিতর থেকে গোপন জায়গা থেকে জানা যাচ্ছে যে সরকার এই বিষয়ে ইতিবাচক সিগন্যাল দিয়েছে। এরকম রিপোর্টিং এর ভিত্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তিনি বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তাই হবে, পুলিশ হত্যা তদন্ত হবে। সেটির পরিপ্রেক্ষিতে আবার সালাউদ্দিন সাহেব যে মন্তব্য করলেন, এবং এটি নিয়েই ভিতরে এক ধরনের অস্থিরতার সৃষ্টি হয়েছে। উনি যেটি রেফারেন্স দিয়েছেন যে জুলাই সনদের, যে জুলাই সনদে এই সব হত্যা তদন্ত আর করা যাবে না, উনি সেভাবেই বলতে চেয়েছেন। আসলে কি জুলাই সনদে এভাবে কিছু ছিল? আমরা তো দায় মুক্তি আইনটা পেলাম, কিন্তু সনদে কি এরকম কিছু জি জি। ছিল? না, এটা আমি পরিষ্কার করে বলি। প্রথম কথাটা মনে রাখা দরকার, জুলাই সনদে আমরা কিন্তু স্বাক্ষর করিনি। জুলাই হুম, সনদের নামে যেটা হয়েছে তার সাথে আমাদের ঘোরতর দ্বিমত আছে অনেক পয়েন্টে, হুম, যার জন্য আমরা সেখানে স্বাক্ষর করি, এটা বলে রাখা দরকার। এরপরে আসি জুলাই সনদের আলোচনা যতটুকু হয়েছে, তাতে করে এই ধরনের ঘটনার বিচার করা যাবে না, এই ধরনের কোনো আলোচনা কখনো হয়নি। এবং এইটা ওইখানে লিপিবদ্ধ নাই, আপনারা দেখতে পারেন। আমাদের যে বোঝটা ছিল, আমি ছিলটা খুব সচেতন ভাবে বলছি, কারণ এই সরকারের শেষ কতগুলো কর্মকাণ্ডে
মানে আমরা শুরুই করলো অল্প দিন, প্রথম দিকে অনেক হতাশা ব্যক্ত করতে চাইনি, কিন্তু আমি তো হতাশার চিহ্ন দেখতে পাচ্ছি। যাই হোক, সেটার জন্য মনে হয়েছে আমাদের আইডিয়াটা ছিল যে ঠিক আছে, যেটা তারা করলো, একটা পার্লামেন্ট নির্বাচিত হলে তারা প্রতিটি ঘটনায় সুনির্দিষ্ট যাচাই বাছাই করবেন, তারপরেই তারা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যা যা করতে হয় এগুলো তো পুরোনো ফর্মুলা জানা। ওনারা যা বক্তৃতা করছেন তার মধ্যে দিলেই হয়। যতদিনে বিরোধী দলে যখন ছিলেন, যখন ওরা নিষ্পেষিত হয়েছেন, ওনারা যা বক্তৃতা করছেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার, সেই ধারায় অগ্রসর হলেও তো কিছুটা অগ্রগতি হয়। কিন্তু সেটা বাদ দিয়ে এই দেখবেন, আপনি ঠিকই বলেছেন, আমি দেখলাম যে আমরাও তো মিডিয়াতে দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে বললেন যে কেন বিচার হবে না, সব হত্যাকাণ্ডেরই তদন্ত এবং বিচার হবে, খুবই স্বাভাবিক। এটাই তো সাধারণ কথা, সেটাই তো হওয়া উচিত ছিল। এবং আমি এটা শুনেও তো ভালো লাগলো যখন ওই পার্টির জেনারেল সেক্রেটারি, যিনি অন্য একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তাকে যখন জিজ্ঞেস করা হলো তিনি কিন্তু বাড়তি কথা বললেন না আমার বিবেচনা, আমি যতটুকু মিডিয়াতে দেখলাম। উনি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছে ওই ধারে চলবে। তাই এটাকে আমি একটা সাব্যস্ত কথা হিসেবে নিলাম। কিন্তু গতকাল আমি একটু খুবই আকস্মিক ভাবে দেখলাম ওনাকে যখন জিজ্ঞেস করা হলো উনি কি বলেছে নিজে নিজেকেই জিজ্ঞেস করলেন। তা ঠিক আমি ঠিক বুঝতে পারলাম না, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছি। তারপরে তিনি ওটা আবার স্পষ্ট করলেন যে না, এরকমের না। তা আমি তো ওনার এই কথাটাকেই তো গ্রহণযোগ্য দেখছি না। এবং আমি আরেকটাও দেখলাম যে এই দলের সাধারণ সম্পাদক তিনি অন্য একটা ঘটনায় বলছেন যে আমরা অতীত নিয়ে বেশি, সেটা অবশ্য সম্ভবত ওই উপদেষ্টাদের দুর্নীতি এবং অন্য বিষয় নিয়ে বলছি। ওইটা ঘেটে সময় নষ্ট করতে চাই না, তো আমার মনে হয় এটা তো যথাযথ হয় না। আমরা বলতে পারি কাজের অগ্রাধিকার কোনটা দিচ্ছি, এইটা নিয়ে না হয় আমাদের নানা মত থাকতে পারে। কেউ মনে করতে পারে যে আজকেই এই কাজটা আগে করি, ওটা পরে করি, সেটা নিয়ে আমরা তর্ক বিতর্ক বা যুক্তি তর্কের মধ্যে আসতে পারি। কিন্তু ক্লোজ চ্যাপ্টার করা যাবে না, এইটা করলে খুবই ভুল কাজ হবে। সুতরাং আমি মনে করি যে তারা হয়তোবা আমি শব্দটা ব্যবহার করলাম, আমি এই প্রসঙ্গগুলো একটু না বলে পারছি না, যদিও বড় দাগের আলোচনা, সেটা এই অল্প পরিসরে করাও ঠিক হয় না, একটু ভুল বোঝাবুঝি হতে পারে। তবুও কথাটা একটু তুলি, ভবিষ্যতে যদি কখনো সময় হয় দীর্ঘ সময় ধরে আলোচনা করলে এগুলো বোঝা যাবে। শুধু আমাকে না, অন্যদেরকে আপনারা ডাকতে পারেন ঐক্যমত্যের আলোচনায়। আমি অনেক সময় দেখেছি বিএনপির যারা ছিলেন তারা প্রথমে যে পজিশন গুলো আপন করেছেন পরে সেইখানে থাকেন, মনে হচ্ছে যে নানা কারণে পিছাচ্ছে, এবং পিছানোর তো কথা ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায়। অনেক সময় মনে হয়েছে এটা নীতিগতভাবে পিছাচ্ছেন, অনেক সময় মনে হয়েছে আচ্ছা বিরক্তিকর অবস্থা থেকে পিছাচ্ছেন, অনেক সময় মনে হচ্ছে আচ্ছা করুক না, দেখবো পরে। এটা আমার মনে হয়, মেবি আমার এই মনে হওয়াটা ভুল দিতে পারে। কিন্তু আমারও পুলিশ হত্যা বিষয়ে আরেকটি প্রশ্ন করে আপনার কাছে যে বিএনপি দলের মধ্যে কি এক ধরনের বিভ্রান্তি বা মতবিরোধ দেখে নিয়ে যে পুলিশ হত্যার বিচার করতে গেলে এক পক্ষ, আপনি যেটা বলছেন যে এক পক্ষে খুশি করার জন্য এটি করা হচ্ছে, আবার না করলে আরেক পক্ষ হয়তো আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে না এমন দাবি তুলবে, মানে তাদের ঘরের মধ্যেই এখন কোন ধরনের বিরোধ সৃষ্টি হলো কিনা এই বিষয়টি নিয়ে? না, আমি বিরোধের থেকে এইভাবে বলার পক্ষে যে ব্যাপারে দলগতভাবে ঐক্যমত্য আছে বলে আমার কাছে কিন্তু এরকম মনে হচ্ছে না। কারণ একটা তো ধরেন একটা সরকার, যেহেতু তারা এক ধরনের তো দলীয় সরকার তারা প্রতিষ্ঠা করেছে, সেটা ঠিক আছে, তারা যেভাবে বিজয় লাভ করেছে। এ ধরনের দলীয় সরকারে সাধারণত যেটা হয়, ওই দলের রাজনৈতিক সিদ্ধান্ত কি এক একটা বিষয়, এবং সেটাকে অগ্রসর করাই উচিত হয়ে যায় বলে আমি মনে করি। কিন্তু আমি জানি না যে আসলে এই বিষয় নিয়ে তারা সুনির্দিষ্ট কোনো আলোচনা করতে পেরেছেন কিনা তাদের দলে। কিন্তু এই যে যতটুকু আমরা এখানে আলোচনা করছি, এবং দুজন সিনিয়র তাদের দলের রাজনীতিক এবং খুবই গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ সম্পর্কে তাদের কথা পারস্পরিক, তাতে আমার কাছে মনে হয় তারা এই বিষয়ে এখনো মানে কি বলবো, হেজিটেট করছেন, কোনটা করবেন কি করবেন না এই ব্যাপারে সিদ্ধান্তহীনতায় আছে বলে আমার কাছে এখন মনে হয়। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই। যদি শুরুতে বলছিলাম যে মার্কিন যে হামলা, মার্কিন এবং ইসরায়েলের যে যৌথ হামলা, ইরানের উপর ইরানের প্রেসিডেন্ট নিহত হলেন, 40 জনের বেশি কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার প্রধান এবং মন্ত্রী পর্যায়ে অনেকে নিহত হলেন, এবং তার পরিপ্রেক্ষিতে ইরানের যে মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তাদের যে হামলা, যেখানে আমাদের সংবিধানে বলা আছে যে বাংলাদেশ সবসময় নিপীড়িতের পক্ষে থাকবে এবং আগ্রাসী শক্তির বিরুদ্ধে থাকবে, সেখানে এই ধরনের একটি বিবৃতি দেওয়ার মানে আসলে বিশেষ কোনো উদ্দেশ্য আছে নাকি অন্য কোনো কারণ? না, আমার কাছে খুব, যদি আমি একটু সাদা মাথার কথাই যদি বলি, প্রথমে এটা বলতেই হয়, এই বিবৃতি যেটা দেওয়া হয়েছে আসলে ধিক্কার জানানোর ভাষা আমার কাছে নাই। গতকাল সাথে সাথে এটা আমরা বলেছি, এটা খুবই ধিক্কার জানাই। এবং এটা মনে হয়েছে যে এটা আমেরিকার স্বার্থ রক্ষাকে সংহত করার জন্যই ইউনূস সাহেবের ধারাবাহিকতায় এই কাজটা করা হচ্ছে। আমরাও এখানে প্রাথমিক প্রতিক্রিয়া এই কথা বলেছিলাম।
এবং এইবারে এই বিবৃতি দেওয়ার মধ্য দিয়ে এটা মনে হলো কোনোভাবেই যেন আমেরিকাকে চটাতে চায় না, আমেরিকাকে খুশি করে সে চলতে চায়। কিন্তু মনে রাখতে হবে যে পৃথিবীতে আমেরিকা যার বন্ধু তার কিন্তু শত্রুর দরকার নাই। বিশেষ করে আমি যদি ইরানের ওই ঘটনার বাইরে আমাদের এই অঞ্চলের ঘটনা খুব ছোট্ট করে বলি, তাহলে দেখেন ভূ রাজনৈতিক কারণে আমাদের দেশের এই অঞ্চলটা খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকান রাষ্ট্রদূত আসার আগে তিনি কি দায়িত্ব নিয়ে আসছেন এটা আজকে সবাই জানি, অন্যদের অধিকার খর্ব করবে। আমরা জানি তড়িঘড়ি করে, আমাদের তড়িঘড়ি শব্দটাই সবাই ব্যবহার করছে বলে করলাম, কিন্তু হয়তো তড়িঘড়ি না, এটা হয়তো একটা মাস্টার প্ল্যানের অংশ। যেভাবে আমাদের শুল্ক চুক্তির নামে অন্য যে চুক্তি তারা করলো, প্রধানত মনে হয়েছিল তারা তো শুল্ক কমানোর চেষ্টা করছে, আলটিমেটলি দেখা গেল আমাদেরকে বাণিজ্য চুক্তির নামে অসম বাণিজ্য চুক্তি করা হলো। আমাদেরকে এমনকি বেশি দামে গম কেনা, আমার কৃষি ব্যবস্থার সম্পদ তৈরি করা, আমাদের জ্বালানি বেশি দামে কিনতে বাধ্য করা, সেরকম অজস্র ঘটনাবলী থাকলো। শুধু তাই না, এর থেকে আরো ভয়াবহ ঘটনা হলো ট্রাম্প সাহেব যখন আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চিঠি দিলেন, তখন ওই চুক্তি বাস্তবায়নের সাথে তিনি তার ভাষায় আশা প্রকাশ করলেন যে প্রতিরক্ষা চুক্তির কাজটা করবেন। এবং প্রতিরক্ষা চুক্তির নামে আমরা যে দুই ধরনের চুক্তির কাজটা খবরের মধ্যে দেখছি, এটা যদি হয় তাহলে বাংলাদেশকে একেবারেই, মানে কি বলবো, যে বাংলাদেশকে এই যে সামরিক ঘাঁটি প্রত্যক্ষভাবে না করলেও পরোক্ষভাবে আমাদের এইখানে যে সামরিক স্থাপনা তারা পর্যবেক্ষণ করতে আসতে পারবেন, অনেক কিছু গোপন থাকবে, কোথায় আমাদের সামরিক অবস্থান কি এটা কোথাও জানানো যাবে না, এই ধরনের একটা চুক্তিতে তারা আবদ্ধ করতে চায়। এখন এর আগে আমরা বলেছিলাম যে বাংলাদেশকে মায়ানমারের ঘটনার মধ্য দিয়ে প্রক্সি ওয়ারের মধ্যে সাম্রাজ্যবাদ আমাদেরকে নিয়ে আসতে চাই। তাই এই ঘটনাবলী যদি আমাদের এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন আগের ধারাবাহিকতা, কে না জানে তার ভূমিকাটা কি। সুতরাং এইটা যদি তার ইচ্ছায় হয়ে থাকে এবং সরকার যদি তার কথাকেই গুরুত্ব দিয়ে ধরনের বিবৃতিটা ড্রাফট করে দিয়ে থাকে, তাহলে আমি মনে করি ভবিষ্যতে আরো অনেক খারাপ কিছুর জন্য অপেক্ষা করছে। সুতরাং বাংলাদেশের জনগণকে এখনই এ ব্যাপারে হুঁশিয়ার থাকতে হবে এবং রুখে দাঁড়ানোর কাজ করতে হবে। গতকাল আমি একটা সফট ল্যাঙ্গুয়েজ বলেছি, এটাও আমি একটু আপনাকে বলি, কারণ আজকে আমি এখনো সব খবর পাইনি, যে ওটা সরকারের বিবৃতি। আমি জানি না বিএনপি নামক দলটি কি বিবৃতি দিয়েছে, কিন্তু আমরা চাই, এই কথা আমার দিক থেকে আমি প্রত্যাশা থেকে বলছি না, কিন্তু আকাঙ্ক্ষা থেকে বলছি, যে যেহেতু বিএনপি একটা রাজনৈতিক দল, তারাও গণতন্ত্রের সংগ্রাম করেছে এবং এই সময়কালে আগের ভূমিকার থেকে তারা মুক্তিযুদ্ধের কথাটা বলছে। তা আমি এই কথাটা বললাম, আপনি মনে করিয়ে দিলেন বলে। এখনো পর্যন্ত যে সংবিধানে আমাদের আন্তর্জাতিক সম্পর্কের কথা আছে, এমনকি ঐকমত্যের আলোচনায় যে কথাগুলো বলেছি, তাতে কিন্তু সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, আধিপত্যবাদ এর বিরোধিতা করেই বিশ্ব শান্তির পক্ষে আমাদের অবস্থানের কথা বলেছি। সুতরাং সেই বিবেচনায় থাকলেও এই বিবৃতি গ্রহণযোগ্য না। সরকার এটাকে যদি পরিবর্তন করবে এবং আমরা দলগতভাবে বিএনপির অবস্থানটা দেখতে চাই, এটা তারা কি করবে না করবে সেটা আমার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বামপন্থীরা এটা ঘটনার সাথে সাথে রাজপথে নেমে এটার প্রতিবাদ করতে